মনে করো এইটা 1/u প্লাস 1/v ইকুয়াল টু 1/f। এই গ্রাফটা আজকে শিখবো। এটার গ্রাফ কি হবে, অর্থাৎ এখানে ইউ আর ভি এর গ্রাফ যদি নির্ণয় করতে। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, মাত্র শুরু করেছে 8টায়। আচ্ছা, তাহলে 1/u প্লাস 1/v ইকুয়াল টু 1/f। এই গ্রাফটা কি হবে? হ্যাঁ, এই ইউ আর ভি এর গ্রাফ কি হবে? আচ্ছা, তো সব লেন্সের ফোকাস দূরত্ব থাকে সেটা কনস্ট্যান্ট। একটা লেন্স যদি তৈরি করি সেই লেন্সের বক্রতার ব্যাসার্ধের অর্ধেক হয় তার ফোকাস দূরত্ব। এই যদি বক্রতার ব্যাসার্ধ হয় তার অর্ধেক হচ্ছে ফোকাস দূরত্ব। তাহলে একটা লেন্সের বক্রতার ব্যাসার্ধ যেমন ফিক্সড, তাহলে বক্রতার ব্যাসার্ধ যদি তার একদম 4 হয় তাহলে ফোকাস দূরত্ব হবে 2। তাহলে ফোকাস দূরত্ব হচ্ছে কি একটা ধ্রুবক রাশি, ধ্রুবক, অর্থাৎ সে পরিবর্তন না। যেই ফোকাস দূরত্বের লেন্স ইউজ করব সমস্ত এক্সপেরিমেন্টে ওই লেন্সটাই থাকবে, মানে ওই লেন্সটার আর ফোকাস দূরত্ব চেঞ্জ করা যাবে না। আচ্ছা, তাহলে আমি যদি এটাকে লিখি এইভাবে, ওকে ভাই লেখা যায়। অর্ক, অর্ক বলো 1/f কি? 1/f কি ধ্রুবক না চলক? 1/f কি ধ্রুবক না চলক? কি কথা শোনা যায়? আচ্ছা, তাহলে তাহলে সমান চিহ্ন আর, আচ্ছা ওকে, তো সমান চিহ্ন আর ধ্রুবক মিলে আমরা কি লিখতে পারি বলতো? সমান চিহ্ন আর ধ্রুবক মিলে আমরা কি লিখতে পারি? আমরা সমানুপাতিক চিহ্ন লিখতে পারি। আচ্ছা, তো এখন এই জিনিসটা, এখন যদি তোমাকে ইউ আর ভি এর গ্রাফ অঙ্কন করতে বলে, দেখি কি হয় ঘটনাটা। Okay, ঘটনাটা কি হয় আমি একটু লক্ষ্য করি। আচ্ছা, আমরা জ্যামিতিক আলোকবিজ্ঞানে এটা শিখেছি, জ্যামিতিক আলোকবিজ্ঞানে এটা শিখেছি, কোন লেন্সের বস্তু যদি অসীমে থাকে, বস্তু অসীমে থাকলে তার বিম্ব হয় কোথায়? অসীমে থাকা বস্তুর বিম্ব হয় ফোকাসে। অসীমে থাকা বস্তুর বিম্ব হয় ফোকাসে। 2f এ থাকা বস্তুর 2f এ থাকা বস্তুর বিম্ব হবে 2f এ। f এ থাকা বস্তুর বিম্ব হবে অসীমে। আবার বলছি, যদি বস্তু থাকে অসীমে তার বিম্ব হয় ফোকাসে। যদি বস্তুকে সামনে নিয়ে এসে তুমি 2f এ সেট করো, 2f মানে তার বক্রতার ব্যাসার্ধ, তো 2f এ থাকা বস্তুর বিম্ব হয় 2f এ। আরো যদি সামনে নিয়ে f এ সেট করো, f এ থাকা বস্তুর বিম্ব হবে অসীমে। f এ থাকা বস্তুর বিম্ব হয় কোথায়? অসীমে। অর্থাৎ এটা বাড়ালে, এটা কমালে, এই দূরত্বটা কমালে ওই দূরত্বটা বাড়ে, অথবা এই দূরত্বটা বাড়ালে ওই দূরত্বটা কমে। তার মানে একটা বাড়ালে আরেকটা কমে। তো আমি প্রথমে এটাকে সিলেক্ট করছি, যে প্রথমে এটাকে সিলেক্ট করছি যে এই যে ইউ, হ্যাঁ, বস্তু দূরত্ব তো ইউ বলে। এখন এটা হচ্ছে আলোক কেন্দ্র, এটা হচ্ছে আলোক কেন্দ্র। তো তুমি কোত্থেকে শুরু করবে? প্রথমটা হচ্ছে ফোকাস থেকে। ওকে, ফোকাস থেকে। তাহলে ফোকাস মানে কি? এখানে ইউ এর একটা মান আছে,
তাহলে ইউ এর উপর ডিপেন্ড করে বিম্ব কত দূরে হবে। তাহলে ইউ হচ্ছে স্বাধীন, বিম্ব হচ্ছে অধীন, ইউ স্বাধীন, বিম্ব হচ্ছে অধীন। তো লক্ষ্য করো, তো লক্ষ্যবস্তু কোথায় রাখলাম? ফোকাসে। ফোকাস মানে কত? মনে করো যে 20 সেন্টিমিটার। আচ্ছা 20 না দিয়ে আমি দিলাম 2 সেন্টিমিটার। তার মানে ইউ শুরু হবে এখান থেকে, 1 2, এই যে এখান থেকে। অর্থাৎ ইউ কখনো শূন্য হবে না। আরেকবার বলে নেই, ইউ কখনো শূন্য হবে না। ইউ শূন্য মানে বস্তু লেন্সের আলোক কেন্দ্রের মধ্যে। আচ্ছা, একটা লেন্সকে কেটে লেন্সের আলোক কেন্দ্রের ভিতরে প্রবেশ করা যাবে না। তাহলে তাহলে ইউ শূন্য হচ্ছে না। ইউ এর একটা মান থাকবে। আমি এফ থেকে শুরু করছি, এফ এর মনে করো 2 সেন্টিমিটার। তো এই 2 ঘর পর থেকে শুরু করছি। যখন এফ ইকুয়াল টু 2 সেন্টিমিটার, তখন বিম্ব কোথায় দেখো তো? অর্থাৎ বস্তু যখন এফ এ, বিম্ব কোথায়? অসীমে না? তো বিম্বের দূরত্ব এইটা, বিম্ব হচ্ছে অসীমে। মনে করো এটা অসীম পয়েন্ট, ধরে নাও এটা অসীম পয়েন্ট। ওকে, যখন যখন আমি, বলো বলো। হুম, না অসীমটা অ্যাকচুয়ালি আসলে চিহ্নিত করা যায় না। তুমি তোমার মন মতো একটা বিন্দু ধরে নিবা, সেটাই হচ্ছে অসীম। মন মতো। হ্যাঁ, অসীম কখনো ডিফাইন করা যায় না যে এইখানে গেলে অসীম। মন মতো ধরে নিবা সেটা। আমি আবার বলছি, তো যখন তুমি এফ এ বস্তুকে রেখেছো, তার বিম্ব হয় অসীমে। তাহলে এফ এ যখন বস্তুটা, অর্থাৎ 2 সেন্টিমিটার দূরে, হচ্ছে বস্তু দূরত্ব হচ্ছে এই বরাবর, 2 সেন্টিমিটার গেলে সেটাকে অসীমে। কিন্তু তুমি যখন এফ থেকে যখন টু এফ এ নিয়ে আসছো, তখন কিন্তু সে অসীম না, সে অসীম থেকে টু এফ এ চলে আসলো। তাহলে এফ থেকে যখন তুমি টু এফ এ নিয়ে এসেছো, সে অসীম থেকে টু এফ এ চলে এলো, টু এফ এ। তুমি যখন আবার একটু সামনে যাচ্ছ, সে আরো কমছে। অর্থাৎ তুমি যত সামনে যাবা, তুমি যত দূরত্ব বাড়াবা, সে তার দূরত্ব তত কমবে। এই যে তুমি দূরত্ব বাড়াচ্ছ, সে কমছে। তুমি আরো বাড়াচ্ছ, তুমি আরো বাড়াচ্ছ, সে কমছে। তুমি আরো বাড়াও, সে কমবে। ওকে, তাহলে আমি বলতে পারি গ্রাফটা তাহলে কেমন হবে? এটা। অর্থাৎ অর্থাৎ ইয়ে বলো, অভি আছে? অভি, অভি আছে? আচ্ছা, অভি নাই। ওকে, ইয়ে বল, এই ফামিদ বলো, ফামিদ। ফামিদ শুনতে পাচ্ছ? ফামিদ কি শুনতে পাচ্ছ? জারিফ আছো? জারিফ? আচ্ছা, লগারিদম ফাংশন। আচ্ছা, আমি সেখানে ফাংশনে যাচ্ছি না। আমি অ্যাকচুয়ালি 1/u 1/v, বা অ্যাকচুয়ালি 1/u 1/v সেটাতেও যাচ্ছি না। আমি সরাসরি ইউ আর ভি এর মতো সম্পর্ক আমার নিজের মতো করে, অর্থাৎ আমি ইকুয়েশন বাদ দিয়ে যে জিনিসটা যদি আমি ফিল করতে পারি, সরাসরি এখানে প্রকাশ করতে পারি, ইকুয়েশনের ছাড়াই যদি আমি সলভ করতে পারি, তাহলে আমি ইকুয়েশন ছাড়াই সেটাকে শিখি। কারণ আমি তোমার কাছে আমি একটা জিনিস জানবো, সেটা হচ্ছে তুমি আমাকে একটু আইডিয়া করে বলো, তুমি আমাকে একটু আইডিয়া করে বলো যে এই যে বিম্বের দূরত্ব, এটা যে কমছে, কমতে কমতে সামনে গিয়ে কি এক্স এর সাথে মিলবে কিনা, এক্স অক্ষের সাথে সেটা মিশবে কিনা, মানে গ্রাফটা এমন হবে কিনা। হ্যাঁ বলো। গুড। আচ্ছা, এখন আমাকে এটার অ্যান্সার মাকসুদ দাও, কেন মিশবে না মাকসুদ? মাকসুদ আছো? হ্যাঁ, মাকসুদ কেন মিশবে না একটু বলো তো। আহ, ইয়ে করো, এই অর্ক কি ওয়াইফাই চালাও? আহ, অর্ক কি ওয়াইফাই চালাও? ওয়াইফাই?
এটা কি ব্র্যান্ড? এত ডিস্টার্ব করে কেন? সবার। ও আচ্ছা। কারণ কারণ আমি যে রিসেন্টলি যে ক্লাস নিচ্ছি সকালে রাতে, আর তোমাদের ব্যাচ, তিন ব্যাচে মানে কারোই, তোমাদের ব্যাচে শুধু তোমারই প্রবলেমটা মনে হয়। আর অন্য কেউ এ পর্যন্ত কমপ্লেন করে নাই যে স্যার কথাগুলো কেটে কেটে যাচ্ছে বা কথাটা ভালোভাবে বুঝতেছি না। মানে আমি দেখলাম যে স্টেবল, মানে আমার ওয়াইফাই যে ইয়েটা স্পিডের স্টেবল থাকে, এটা আপ ডাউন তেমন করে না। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা এখন আমি বলেছিলাম যে এই গ্রাফটা কখনো কি একশকের সাথে মিলবে কিনা, এই গ্রাফটা নামতে নামতে একশকের সাথে মিলবে কিনা, অর্কই বলো, বলো অর্ক। এই এই গ্রাফটা সামনে যে যে দেখো, তুমি ইউ বাড়ালে, এই যে ইউ বাড়তে 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 ইউ বাড়াচ্ছে, ইউ বাড়ছে, আর ভি কমছে। ওকে ওকে, গুড গুড গুড। আচ্ছা, একশকের সাথে কখনোই মিলবে না, কারণ হচ্ছে একশকের সাথে মিলতে হলে বিম্বকে কোথায় হতে হবে বলতো? বিম্বকে হতে হবে আলোক কেন্দ্রে। আলোক কেন্দ্রে বিম্ব আসবে কখনো? না। আমরা জানি এই ফোকাসের পরে বিম্বটা হয়ে যায় অবাস্তব, মানে বিম্ব আর আলো কখনো এই ফোকাসের থেকে সামনে আসবে না। তার মানে এটা কখনো মিলবে না। তাহলে এটাও মিলবে না, এটাও মিলবে না। তাহলে গ্রাফ, সঠিক গ্রাফ হচ্ছে, তার মানে যদি এই টাইপের গ্রাফ থাকে, ইউ আর ভি এর মধ্যে সম্পর্ক, চোখ বন্ধ করে যেটাকে অ্যান্সার করবা এই, কখনো অপশন এটা দেওয়া থাকবে, নিচের কোনটি ইউ আর ভি এর মধ্যে সম্পর্ক, কখনো এটা দেওয়া থাকবে, কখনো এটা দেওয়া থাকবে, অর্থাৎ চারটা গ্রাফ দিবে তোমাকে এই। তাহলে টাচ করেছে, হবে না হবে না হবে না, এটাই রাইট। তবে তোমাদের বইয়ে কিছু গাইডের মধ্যে দেখবা যে এই ভুলটা আছে, এটা ক্যান্সার দিয়ে রাখছে। হ্যাঁ, এটা হচ্ছে একদম পিওর, এই অ্যান্সারটা দেওয়া আছে অনেক এই গাইডের ইতে, যে এটা নাকি তার গ্রাফ। ঠিক আছে, আপনার গ্রাফ হবে এটা। আমি গ্রাফগুলোকে একটু কমপ্লিট করে নিই, তাহলে তোমাদের বেসিকটা একটু ভালো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এই সমীকরণ থেকে আমাকে নির্ণয় করতে হবে এস ও টি এর গ্রাফ। আচ্ছা, এই সমীকরণটা থেকে আগে আমরা বের করে নিই, সমীকরণ থেকে এস আর টি এর রিলেশনটাকে দেখে নিই। আচ্ছা, মনে রাখবা যখন তোমাকে এসব গ্রাফ বের করতে বলবে, তখন আমরা জানি এখানে আদি বেগ যদি আমি শূন্য ধরি, তাহলে সমীকরণটা কি দাঁড়ায়? আদি বেগ শূন্য ধরলে এস ইকুয়াল টু হাফ এ টি স্কোয়ার। ওকে, হাফ ধ্রুবক, এর পরিচয় সমতরণ, এর পরিচয় সমতরণ, এ হলো সমতরণ। সমতরণ মানে হচ্ছে ত্বরণ সমান, ত্বরণ ফ্লাকচুয়েশন করবে না, অর্থাৎ আপ হবে না ডাউনও হবে না, তাহলে ত্বরণ ফিক্সড, ত্বরণ এটা ফিক্সড মান, হাফের মান 0.5 সেটাও ফিক্সড, তাহলে ত্বরণও ফিক্সড, এটাও ফিক্সড, তাহলে টোটালটাই তো ফিক্সড। তাহলে এটা কি, যারা ফিক্স তাদের নাম কি ধ্রুবক, যারা ফিক্স তাদের নাম ধ্রুবক, ধ্রুবক আর সমান চিহ্ন মিলে হবে সমানুপাতিক, এস সমানুপাতিক টি স্কয়ার। ওকে, তাহলে এবার আসি আমরা একটা রিলেশন একটু দেখি, এই রিলেশনটা কেমন হবে। তো দেখো তো, টি ইকুয়াল টু 1 হলে এস ইকুয়াল টু কত? 1। টি ইকুয়াল টু 2 হলে এস ইকুয়াল টু কত? 4। টি ইকুয়াল টু 3 হলে এস ইকুয়াল টু 9। টি ইকুয়াল টু -1 হলে টি ইকুয়াল টু -1 হলে এস ইকুয়াল টু 1। টি ইকুয়াল টু -2 হলে এস ইকুয়াল টু 4। টি ইকুয়াল টু -3 হলে এস ইকুয়াল টু 9। এই গ্রাফগুলো একটু আমরা বসাই, এই গ্রাফগুলো একটু বসাই, দেখি কি হয়। ওকে, যখন আচ্ছা টি ইকুয়াল টু 0 হলে কত? 0 হলে 0, তাহলে 0 হলে 0। টি ইকুয়াল টু যখন 1, টি যেহেতু স্বাধীন, 1, 1 এর জন্য কত পেয়েছি? এটাও পেয়েছি 1। 2 এর জন্য কত পেয়েছি? 4। 3 এর জন্য কত পেয়েছি? 9। ওকে,
-1 এর জন্য কত পেয়েছি? আবার 1। -2 এর জন্য 4, -3 এর জন্য 9। ওকে, তাহলে গ্রাফটা দেখো কেমন হয়েছে। তাহলে এই গ্রাফটা কার? এই হচ্ছে টি, আর এই হচ্ছে এস। অর্থাৎ এই গ্রাফটার মিনিংটা আসলে কি, এই গ্রাফটা কেন এমন হলো, আমরা যদি রিয়েল লাইফে খুঁজতে চাই যে আসলে এটা কেন এমন হলো গ্রাফটা, তো আমরা যেটা বলবো, আমরা জানি যে সময়ের সাথে সাথে যে ইয়েটা হয় দূরত্ব, সেই দূরত্বটা সবসময় হয় ধনাত্মক। অর্থাৎ দূরত্ব কখনো নেগেটিভ হয় না। হ্যাঁ, নেগেটিভটা কি বোঝায়? ঋণাত্মক দিক বোঝায়, মানে উত্তর দিক, পশ্চিম দিক, এইসব বোঝায়, দিক বোঝায়। বাট দূরত্ব মানে এটা হচ্ছে একটা একটা তোমার মডুলাস ভ্যালু মানে হচ্ছে যেটার মান কখনো ঋণাত্মকে যায় না। যেমন তোমার ভর কখনো -50 কেজি হবে না। তো দূরত্ব -5 মিটার, সেটা একটা ভাষা হচ্ছে যে তুমি মাইনাস না লিখে লিখো উত্তর দিকে 5 মিটার, দক্ষিণ দিকে 5 মিটার, অর্থাৎ মাইনাসের ভাষাটা বুঝিয়ে দাও। বাট মাইনাসটা আমরা কখনো এইভাবে লিখি না যে s=-8 মিটার। ঠিক আছে? তো এটাই বলতে যাচ্ছি, সময়ের সাথে সাথে যেহেতু দূরত্ব কোনো ঋণাত্মক হয় না, তাই পুরো মানটাই হচ্ছে ধনাত্মক। দেখো উপর দিকে ধনাত্মক সাইড, পুরো মানটাই হচ্ছে ধনাত্মক সাইড। এবং এই সকল টাইপের যত ইকুয়েশন তুমি দেখতে পাবে y প্রপোর্শনাল টু x স্কয়ার এই ফরম্যাটে, তাদের সবার গ্রাফই হবে এই এই। আচ্ছা, যদি বলি এটা y প্রপোর্শনাল টু x কিউব, তাহলে কেমন হবে? তাহলে সেটা আরো চেপে যাবে। অর্থাৎ এখন যেটা একটু ছড়ানো, সেটা ছড়ানো থাকবে না, এই আরো চেপে যাবে, এই এভাবে এভাবে চেপে যাবে। আচ্ছা, হ্যাঁ, আর কোনো কোশ্চেন থাকলে একটু বলো তো, বলো। আচ্ছা, ওকে। আমরা এখানে দেখো টি এর যে মান, মানে আমি অ্যাকচুয়ালি এই যে গ্রাফটা দিয়েছি, গ্রাফটা অ্যাকচুয়ালি আমি শুধু সময়ের জন্য আমার এখানে একটা সেট কেটে ফেলতে হবে। আমি অ্যাকচুয়ালি আমার উদ্দেশ্য ছিল যে এই সকল গ্রাফটা, এই সকল মানে এই রিলেশনের গ্রাফগুলোর সকলের জন্য। এখন হয়তো আমাদের হাতে এমন দুইটা প্যারামিটার চলে আসছে যে প্যারামিটারটা কখনো ঋণাত্মক হবে না। অর্থাৎ যদি তোমাকে এ বলা হয় যে s প্রপোর্শনাল টু টি স্কয়ার, তাহলে এই অংশটা কেটে যাবে, কারণ আমি টাইম কখনো ঋণাত্মক নিতে পারবো না। বাট বাট এই প্যারামিটারের y প্রপোর্শনাল টু এক্স স্কয়ার এরা সকলেই হবে এরকম, এমন আকৃতি, সকলেই হবে এমন আকৃতি, এটা মনে রাখবা। তবে শুধুমাত্র সময়ের কারণে, শুধুমাত্র সময় যেটা ঋণাত্মক হয় না, তার কারণে আমরা এই সাইডটা মুছে ফেলবো। অর্থাৎ এই ইকুয়েশনের সকলটি হয় এমন, কিন্তু যদি এমন কোনো প্যারামিটার আমার কাছে থাকে যার মান কখনো ঋণাত্মক হওয়ার যোগ্য না হবে না, তাহলে আমরা এই সাইডটা লিখবো না, এই ঋণাত্মক সাইডটা আমরা নিব না, জাস্ট ধনাত্মক সাইডটা নিব। ঠিক আছে? বুঝছো? কোথায় কোথায় আরেকবার একটু একটু বলো তো, বা কারো প্রবলেম থাকলে বলো। নাই? দেখো, ম্যাথ থেকে এখন আমরা একটা জটিল একটা জিনিস শিখে ফেলবো ফিজিক্সের, কোনো প্রমাণ টমাণ ছাড়া।
আচ্ছা, কেউ বলতে পারবে এস গ্রাফের কি নির্দেশ করে? বলো তো। আচ্ছা, এই সমীকরণটা এটা এটা বলতে পারবো না, আমি জাস্ট একটু তোমাদেরকে আমি একটু জিনিসটা একটু শিখাই যে এটা আসলে কি, এটা কি লিখলাম দেখো। এখন আমি যদি একটু ম্যাথে নিয়ে যাই তাহলে ইজিলি বলে ফেলতে পারবা যে ভাইয়া এই জিনিসটা আসলে এটা ইয়ে করে কিনা। তো লক্ষ্য করো, আমি একটু গ্রাফ আঁকতে যাচ্ছি। হ্যাঁ, তো জানি যে টাইম অলওয়েজ স্বাধীন, টাইম হচ্ছে স্বাধীন এক্স অক্ষ বরাবর, এবং বেগ এই যে শেষ বেগ, শেষ বেগ সে টাইম এবং আদি বেগের উপর নির্ভর, তাহলে শেষ বেগ হচ্ছে অধীন, আর আদি বেগ তো সেটা ধ্রুবক সবসময় থাকে। আদি বেগ মানে হচ্ছে অর্থাৎ আগে থেকে একটা বেগ ছিল, অর্থাৎ আগে থেকে একটা বেগ ছিল, এই এটা হচ্ছে আদি বেগ। সময়ের সাথে সাথে সেই বেগটা বাড়লো, সময়ের সাথে সাথে সেই বেগটা বাড়লো, সেটা হচ্ছে ত্বরণ। আর এই আদি বেগ থেকে বেগটা বেড়েছে এখানে গেল, তাহলে এই বাহুটা হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে শেষ বেগ। তোমরা কি এই পর্যন্ত কমপ্লিট? আচ্ছা, আবার বলছি, আদিবেগ মানে হচ্ছে যখন সময় শুরু হয়নি, মানে একটা ট্রেন প্ল্যাটফর্মে ঢুকছে, একটা ট্রেন প্ল্যাটফর্মে ঢুকছে, যখনই প্ল্যাটফর্মে ঢুকলো তুমি স্টপ ওয়াচ দিয়ে কাউন্টিং শুরু করলা, কিন্তু তার মানে কি ট্রেনের ব্যাগ শূন্য ছিল না, ট্রেনের ব্যাগ হয়তো 70 ছিল। স্টেশন থেকে যখন বেরোলো তখন সে 90 নিয়ে বের হয়েছে, অর্থাৎ যখন টাইম শূন্য তখন আগে থেকে একটা ব্যাগ ছিল, সেটাই হচ্ছে আদি ব্যাগ। এই যে আগে থেকে একটা ব্যাগ ছিল, অর্থাৎ জিরোতে তার একটা ব্যাগ ছিল, এরপরে সময়েতে যতই সময় যাচ্ছে সে ত্বরণে ব্যাগটাকে আরো বাড়িয়ে নিল, আরো বাড়িয়ে নিল, ঠিক সময় পর তার ব্যাগ আর আগের মতো রইলো না, সেটা চেঞ্জ হয়ে বেড়ে গেল। তাহলে যেটা বেড়ে যায় আগে থেকে, যেটা পরে বেড়ে যায় সেটার নাম শেষ বেগ। তাহলে এই পয়েন্টটা হচ্ছে শেষ বেগ, এইটা এই বাহুটা হচ্ছে আদি বেগ, এই অংশটা হচ্ছে সমতরণ, এই অংশটা হচ্ছে সময়, এই অংশটা হচ্ছে সময়। এখন প্রশ্ন হচ্ছে গ্রাফে তাহলে এস টা কি এবং সে কি নির্দেশ করতে করে গ্রাফে? তাহলে এই ধরুন ধরেন এটা, তাহলে গ্রাফে এস টা কি নির্দেশ করে? ওকে, তো মাকসুদ বলো, এটা এটা কি, এটা কি বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, সামান্তরিক না কি এটা? এটা কি? ট্রাপিজিয়াম, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র বলো। হাফ ইনটু সমান্তরাল বাহু, সমান্তরাল বাহু হচ্ছে ইউ আর ভি দুইজন সমান্তরাল, ইনটু তাদের লম্ব দূরত্ব মানে হচ্ছে অ্যাকচুয়ালি তাদের ওই দুই বাহুর মধ্যকার দূরত্ব, টাইম। তাহলে আমি পাচ্ছি, ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি। ফিজিক্সের ভাষায় এই ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি সমান কি? তার মানে, এই যে ক্ষেত্রফলটা, এই ক্ষেত্রফলটাই হচ্ছে ফিজিক্সে গিয়ে হয়ে যায় আমরা যেটাকে ম্যাথমেটিক্সের ক্ষেত্রফল হিসেবে চিনি, ফিজিক্সে সেটা হয়ে যায় সরণ, ফিজিক্সে সেটা হয়েছে সরণ। তোমরা কি জিনিসটা বুঝছো? সবাই কি বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে ত্বরণটা ম্যাথমেটিক্সে কি বোঝায়? ঢাল বোঝায়, ত্বরণ হচ্ছে ঢাল বোঝায়। তাহলে আমরা এই জিনিসটা শিখলাম। ওকে, তারপরে এবার আসা কিছু আমরা ম্যাথে ঢুকে যাই। হুম, বলো। আম্মা, এই তো পড়াইতেছি। হ্যাঁ। আচ্ছা।
আমার কথা কি শোনা যাচ্ছে? ওকে। আচ্ছা, ধরে নিশাদ, তুমি ডিস্টার্ব করো? আচ্ছা, ওকে। তো আমরা একটা হাতুড়ি সংক্রান্ত একটা অঙ্ক চাইলে করতে পারি। একটা কাঠের গুঁড়িটাতে একটা প্যারেক ঢুকাতে যাচ্ছে। হ্যাঁ, এস ক্ষেত্রফল নির্দেশ করো। আচ্ছা, এখন দেখো, এই কাঠের গুঁড়িটাতে আমি প্যারেকটা ঢুকাবো। তো এটার এই হাতলের বা ইয়েটা, যে হাতুড়িটা তার ভর হচ্ছে এম। দাঁড়াও। আচ্ছা, চলো চলো চলো। আচ্ছা, আর কয় মিনিট আছে? হ্যাঁ, ওকে। আচ্ছা, এই হাতুড়ি সংক্রান্ত, হ্যাঁ, একটা প্যারে হাতুড়ি দিয়ে যদি আমি প্যারেকে আঘাত করি, তাহলে সেখানে পুরা থিওরিটা কি হবে? লক্ষ্য করো, প্যারেক থেকে এইচ উচ্চতায় হাতুড়িটা তুলবো। প্যারেক থেকে এইচ উচ্চতায় হাতুড়িটা তুলবো। ওকে। তাহলে প্যারেক থেকে এইচ উচ্চতায় হাতুড়িটাকে তুলবো। তাহলে এম ভরের বস্তুকে যদি আমি এইচ উচ্চতায় তুলি, তাহলে সাফিন বলো তার মধ্যে কি শক্তি জমা হবে? গুড। তাহলে এই বিভব শক্তি দিয়েই আমরা প্যারেকটাকে ঢুকাবো। এই বিভব শক্তি দিয়ে আমরা প্যারেকটাকে ঢুকাবো, অর্থাৎ এম জি এইচ, এই বিভব শক্তিটা, এই পরিমাণ বিভব শক্তি যখন প্যারেকটা, তুমি যখন হাতুড়িটাকে ছেড়ে দিবে, তখন সে সম্পূর্ণটা কি শক্তি নিয়ে এই আঘাত করবে? গতি শক্তি নিয়ে আঘাত করবে। সেই গতি শক্তির ফলে প্যারেকটা একটু ঢুকে যাবে, প্যারেকটা একটু ঢুকে যাবে। আচ্ছা, প্যারেকটা কত পর্যন্ত ঢুকলো ধরে নিলাম, মনে করি প্যারেকটা ঢুকলো এক্স পরিমাণ। এই যে এতটুকু ঢুকলো, অর্থাৎ এখান থেকে সরণটা হচ্ছে এক্স, অর্থাৎ কাঠের গুঁড়ির মধ্যে এক্স পরিমাণ তার সরণ হলো প্যারেকটার ভিতরে। আচ্ছা, এখন
এমজিএইচ অর্থাৎ এটা হচ্ছে এটা হচ্ছে শক্তি। তো সেই শক্তিটা কি হলো, প্যারাকটা এক্স পরিমাণ ঢুকে গেল, তার মানে কি সে কাজ করলো, অর্থাৎ প্যারাকটা সরে গেল মানে কি একটা বস্তু এখান থেকে এখানে সরে যাওয়া মানে কি কাজ করলো। তাহলে এমজিএইচ, তাহলে তোমার বিভব শক্তিটা আমি যদি একটু এখানে লিখি, তোমার বিভব শক্তিটা কনভার্ট হলো কাজে, কাজে কনভার্ট হলো, অর্থাৎ এক্স পরিমাণ সরণ হয়েছে। তাহলে সে জায়গায় আমি লিখবো বিভব শক্তি ইকুয়াল টু, বিভব শক্তি ইকুয়াল টু, তাহলে তার উপর যে বলটা পড়েছে সে বলটা হচ্ছে কাজ ইকুয়াল টু কি এফ ইন্টু এক্স, কাজ হচ্ছে এফ ইন্টু এক্স। অর্থাৎ তোমরা কি জিনিসটা কি বুঝতে পেরেছো কিনা যে বিভব শক্তির ফলে প্যারাকটা ঢুকলো মানে কাজ হয়েছে, এক্স সরণ হয়েছে, এক্স সরণের জন্য তার কাজ হবে। ঠিক এই পর্যন্ত বুঝছো কিনা? কারো প্রবলেম আছে? তাহলে আহ, তাহলে আমরা আহ, এইটা আমরা বলতে পারি যে, আচ্ছা এখন কথা হচ্ছে এই কাজটা আহ, ঠিক আছে তাহলে এই পর্যন্ত। তাহলে এখন আমি যদি বলি এইচ ইকুয়াল টু কত, এফ এক্স বাই এম জি, অর্থাৎ অর্থাৎ হাতের যদি উচ্চতা বের করতে হয় তাহলে আমরা এইচ বের করব, আর যদি তোমাকে এক্স বের করতে হয় অর্থাৎ প্যারাক কতটুকু প্রবেশ করবে, এক্স ইকুয়াল টু কি, এক্স ইকুয়াল টু কি লিখবো, এম জি এইচ বাই এফ, এম জি এইচ বাই এফ। ওকে, তো এই অংশ অবশ্যই এই অংশটা কিন্তু তোমরা এটা ধরতে পারছো কিনা বলো তো? হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা হচ্ছে হাতুড়ি সংক্রান্ত এই মানগুলো দেওয়া থাকলে আমরা ইজিলি বের করে ফেলতে পারবো, এই মানগুলো দেওয়া থাকলে আমরা ইজিলি বের করে ফেলতে পারবো। তো সেই ক্ষেত্রে আমরা আম, আবার চাইলে এখান থেকে আরেকটা অংশ বের করা যায়। যেমন দেখো এক্স ইকুয়াল টু আরেকটু চাইলে লেখা যায় না যে এম জি এইচ এম প্রাইম এ প্রাইম, এম প্রাইম এ প্রাইম, অর্থাৎ এম প্রাইম কি প্যারেক, আর এ প্রাইম কি প্যারেগের, প্যারেগের ত্বরণ, অর্থাৎ ত্বরণ, কার ত্বরণ, প্যারেগের ত্বরণ, প্যারেকটা যে ঢুকবে সে কত ত্বরণে ঢুকবে সেটাই হচ্ছে এটা। তাহলে আর এই আমটা কি, এটা হচ্ছে হাতুড়ির ভর, এই আমটা হলো হাতুড়ির ভর। ওই আমরা এখানে অ্যাকচুয়ালি কি দেখো ওই স্মরণটা আমরা আমরা তো জানি যে এখানে কাজটা ঋণাত্মক কাজ, তো নেগেটিভ জিনিসটাকে আমরা ইগনোর করে গিয়েছি, মানে নেগেটিভটা আমরা ধরিনি। হ্যাঁ, কারণ হচ্ছে এটা হচ্ছে বাধাদানকারী বলের বিরুদ্ধে কাজটা হচ্ছে, তো এই কারণে আর এখানে আর মন্দনার হিসেব করিনি আমরা। আর আরেকটা জিনিস লক্ষ্য করো, তুমি যদি শুধু প্যারেকের ক্ষেত্রে কনসিডার করো, প্যারেকটা কি ছিল, স্থির ছিল, তুমি যখন আঘাত করো তখন তার একটা সে সর্বোচ্চ একটা ব্যাগ লাভ করে, তারপর আস্তে 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 কমে, তার মানে ওইখান থেকে তার ব্যাগটা প্রথমেই সর্বোচ্চ হয়, তারপর আস্তে আস্তে কমতে কমতে একসময় শূন্য হয়। তো সেক্ষেত্রে কিন্তু সেটা মন্দনই বোঝায়। তো মন্দন মানে কি অ্যাকচুয়ালি নেগেটিভ চিহ্ন বহন করে, তো আমরা চাচ্ছি না, যে আমরা চাচ্ছি মানগুলো, হ্যাঁ এটা কি পজিটিভ বা নেগেটিভ এগুলো চাচ্ছি না, যেহেতু সব গুণ ভাগ আকারে আছে। তো সেই ক্ষেত্রে আমরা আমরা আমাদের মান দরকার, আমরা মানের জন্য এটা পেয়েছি। আচ্ছা, তো বুঝতে পেরেছো? আরো প্রবলেম প্রবলেম আছে কিনা একটু বলো তো? আছে কারো প্রবলেম? 4 মিনিট? তাহলে একটা কাজ করি, ঢুকে বের হই, আবার আবার ঢুকি বের হয়ে।
লিঙ্কে ক্লিক করলে পাওয়া যাবে না, আইডি আর পাসওয়ার্ড দিয়ে ঢুকো না। আচ্ছা আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আবার লিঙ্কটা দিয়ে দিচ্ছি।